হাই বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রেলওয়ে এনটিপিসির জন্য সায়েন্স কতটা ইম্পর্টেন্ট। অনেকের মনে এরকম ধারণা রয়েছে যে রেলওয়ে গ্রুপ ডির জন্য যেভাবে সায়েন্স পড়তে হবে বা সায়েন্সকে গুরুত্ব দিতে হবে, একইভাবে এনটিপিসির জন্য সেই গুরুত্বটা দিতে হবে কিনা। তো চলো আজকে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। স্পেশালি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের মধ্যে এই ভয়টা আরও বেশি থাকে। ইভেন আমি যখন পড়াশোনা করতাম আমার মধ্যেও এই ভয়টা ছিল যে সায়েন্সটা কীভাবে কভার করবো বা রেলের জন্য সায়েন্সটা কতটা ইম্পর্টেন্ট। আর এমনকি আমি যখন প্রস্তুতি নিয়েছিলাম তখন এটা অনেকবারই বা বহুবারই শুনেছি যে রেলের চাকরি তারাই পায় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা সায়েন্সে স্ট্রং, ম্যাথ, রিজনিং, তো তারাই একমাত্র রেলের জবটা পেয়ে থাকে। আর শুধু শুনিনি, বাস্তবে দেখেওছি। আসানসোলে যারা আমার কলিগ ছিলেন এবং ইভেন যারা আলিপুরদুয়ারেও আছে, তাদের অধিকাংশ 70-80% তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ ম্যাথ, কেউ ফিজিক্স, কেউ বায়োলজি, বিভিন্ন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই। তো আর্টস থেকে এনটিপিসিতে আসার সংখ্যাটা খুবই কম, তো যার কারণে ভয়টা আরও বেশি সবার মধ্যে থাকে। তোমাদের এক্ষেত্রে বলি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা যায়, শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। তো দেখো এনটিপিসিতে সায়েন্স কতটা ইম্পর্টেন্ট। প্রথমে বলে রাখি, রেলওয়ে গ্রুপ ডির জন্য সায়েন্স যতটা ইম্পর্টেন্ট এনটিপিসির জন্য ততটা ইম্পর্টেন্ট নয়। কেন কি, রেলওয়ে গ্রুপ ডিতে আলাদা করে সায়েন্স থেকে একটা সেকশন থাকে যেটা নোটিফিকেশনে বলা থাকে, কিন্তু এনটিপিসিতে এরকম কোনো ব্যাপার নেই। এনটিপিসিতে জিকের মধ্যে ইতিহাস, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স বা কারেন্ট অ্যাফেয়ার্স যতটা ইম্পর্টেন্ট, একইভাবে সায়েন্সটাও ততটা ইম্পর্টেন্ট। মানে 40 নাম্বার যে জিকে, তার মধ্যে এরকম নয় যে 20 নাম্বারের সায়েন্স থাকবে। হ্যাঁ, 5 থেকে 7 নাম্বার বা 8 নাম্বার বা ম্যাক্সিমাম 10 নাম্বার সায়েন্স থাকবে। তো এটা নিয়ে আলাদা করে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে না আমাকে সায়েন্স অনেক বেশি পড়তে হবে, সায়েন্সকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। নর্মাল যেমন অন্যান্য পরীক্ষার জন্য, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য তোমরা যেভাবে সায়েন্সটা পড়ো, ঠিক একইভাবে সায়েন্সটা পড়বে। দেখো সায়েন্সের মধ্যে মেনলি বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তার মধ্যে বায়োলজি এবং ফিজিক্স থেকে প্রশ্নগুলো বেশি এসে থাকে। দেখবে কিছু প্রশ্ন গতানুগতিক থাকে বায়োলজি থেকে, যেরকম এই রোগের কোন ভাইরাসের জন্য ঘটে থাকে বা এই রোগের টিকা কী। ফিজিক্স থেকে সাউন্ড কোন মাধ্যমে সাউন্ডের গতি সর্বোচ্চ, এরকম বেশ কিছু গতানুগতিক প্রশ্ন এসে থাকে। আর কিছু প্রশ্ন থাকবে যেগুলো একটু ডিপলি, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা ছাড়া আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের পক্ষে পাওয়া একটু অসম্ভব হয়ে যায়। কঠিন বলবো না, মানে মানে অসম্ভব বলবো না, একটু কঠিন হয়ে যায় আর কি। আরও কিছু সায়েন্সের থেকে কিছু ম্যাথ দিয়ে দিল, একটা বা দুটো, এরকম কিছু প্রশ্ন থাকবে। তবে তাদের ঘাবড়ে যাওয়ার কিছু বিষয় নেই। কেন কি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের আর্টসের কিছু কিছু সাবজেক্টে তাদের ক্ষমতা বেশি থাকে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের সায়েন্সের কিছু কিছু বিষয়ে ক্ষমতা বেশি থাকে। এরা যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এবং নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পরীক্ষা, তো এমনভাবে প্রশ্নগুলো সেট থাকে যাতে সব স্ট্রিমের ছাত্ররাই পরীক্ষা দিতে পারে। কারো ক্ষেত্রে কোনোটা ইজি হবে, কারো ক্ষেত্রে কোনোটা একটু কঠিন হবে। তো এটা নিয়ে ভাবার খুব একটা বিষয় নেই। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা বায়োলজি এবং ফিজিক্সকে ইম্পর্টেন্স দেবে, সাথে কেমিস্ট্রিটাও পড়বে, কিন্তু বায়োলজি এবং ফিজিক্সের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলোকে আগে পড়তে হবে, কারণ বেসিক জিনিস থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি আসে। যে কোনো ইতিহাস বলো, জিওগ্রাফি বলো, ম্যাথ, রিজনিং, বেসিক থেকেই কিন্তু ধরো 70% প্রশ্ন চলে আসে। বাকি 10-20% একটু হার্ড, আর বাকি 10% দেখবে মানে হাই লেভেল টাফ থাকবে। তো বেসিকটা যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু ওই মিডিয়াম বা টাফ লেভেলে তুমি প্রশ্নগুলো করতে পারবে না। আর দেখো, ছাড়তেও কিন্তু জানতে হবে যে 100% অ্যাটেম্প করা কিন্তু কোনো পরীক্ষাতেই সম্ভব নয় এবং 100% স্কোর করা সম্ভব নয়। তো কিছু কিছু বিষয় তোমাকে ছাড়তে জানতে হবে। এই ছাড়তে জানাটাও কিন্তু একটা আর্ট। আমরা স্কুল কলেজে 100% অ্যাটেম্প করে থাকি বা অনেক সময় 100% নাম্বারও পেয়ে থাকি, কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু সেটা সম্ভব নয়। তো তোমার কাছে যে জিনিসগুলো একদমই বোধগম্য নয়, তুমি যেগুলো বুঝতে পারবে না, তোমার মনে হচ্ছে এখানে এফোর্ট দিয়ে তুমি স্কোর করতে পারবে না, তাহলে কিছু কিছু বিষয় কিন্তু তুমি ছাড়তেই পারো।
কিন্তু সেগুলো যদি ছাড়ো তাহলে আরেকটা জায়গাকে কিন্তু তোমাকে স্ট্রং করতে হবে। ধরো তুমি যেহেতু আর্টসের, ধরছি আমি তুমি একজন আর্টস স্টুডেন্ট, তুমি সায়েন্সের কিছু ম্যাথ যেগুলো তোমার মাথাতে ঢুকছেই না, বা তুমি সেগুলো পরীক্ষা আসলে হয়তো করতেও পারবে না, তো একটা দুটো ম্যাথ আসতেই পারে, তুমি ভেবেই নিলে যে আমি সেগুলো পারবো না, তুমি সেগুলো ছেড়ে দিলে। কিন্তু বায়োলজি, ফিজিক্সের যে বেসিক যে প্রশ্নগুলো সেগুলো তুমি একটাও ছাড়বে না, তাহলে তোমাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। সেখানে যদি অ্যাডভান্স থেকে একটা দুটো ম্যাথ চলেও আসে, তুমি যদি ছেড়েও দাও তাহলেও কিন্তু সেটা কভার হয়ে যাবে। তো তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে আমাকে অন্তত 80% নাম্বার আনতেই হবে। এখন যে কম্পিটিশন মিনিমাম 80% প্লাস নাম্বার, তো এই 80% ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স মিলিয়ে তোমাকে একটা মোটামুটি একটা রাফ টার্গেট তো শিট বানাতেই হবে যে কোথা থেকে তুমি কতটা কভার করবে। হ্যাঁ, তুমি যেটা ভাবছো হয়তো সেটা নাও হতে পারে, কারণ কি পরীক্ষার হলে কীরকম প্রশ্ন থাকবে, কেমন ধরনের ইজি না টাফ থাকবে তার উপর ডিপেন্ড করবে। তুমি হয়তো ভাবছো যে তুমি জিকে থেকে 30 তুলবে আর ম্যাথ থেকে 40-এর মধ্যে 35, কিন্তু দেখা গেল যে জিকের মধ্যে তুমি 40-এর মধ্যে 25 পেয়ে গেলে আর ম্যাথে 40-এর মধ্যে 40। সেটা পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কিন্তু তোমার একটা কিন্তু অ্যাজাম্পশন থাকা দরকার, একটা পরিকল্পনা থাকা দরকার যে তুমি কোনটাকে কীভাবে গুরুত্ব দেবে। তো কিছু কিছু জায়গা যদি তুমি ছাড়ো তাও অসুবিধা নেই। এই জন্য বলবো যে সায়েন্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু বেসিক জিনিসগুলো মানে কভার করো। ধরো বিভিন্ন পরিমাপক যন্ত্র, যেগুলো সাধারণ জিনিস, অনেক ক্ষেত্রে কী হয় যে এত ইজি প্রশ্ন আসবে না, এগুলো ছেড়ে দিই ভেবে এই কঠিনে চলে যায়। দেখো, কঠিন তোমাকে পড়তে হবে, কিন্তু ইজি থেকেই কিন্তু তোমাকে শুরু করতে হবে। আমার মনে আছে এনটিপিসি সিবি2-তে একটা প্রশ্ন এসেছিল ম্যাথ থেকেই সম্ভবত, যে কিছু একটা মানে সিম্পল 2 লাইনের ক্যালকুলেশন। আমি প্রথমে প্রশ্নটা দেখে একটু অবাক হয়েছিলাম, এড়িয়ে যাচ্ছিলাম যে এত ইজি প্রশ্ন তো সিবি2-তে দেবে না, কঠিন দেবে। কিন্তু না, মানে কঠিন প্রশ্নের মাঝখানেও একটা দুটো এমন ইজি দিয়ে দেয়, জাস্ট দুবার গুণ করলে অ্যান্সারটা বেরিয়ে যায়। তো এগুলো কিন্তু মানে সব কিছু মিলিয়েই একটা প্রশ্নপত্র তৈরি হয়। তো তাই বলবো যে সায়েন্সটাকে নিয়ে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই, যেগুলো বেসিক জিনিস সেগুলো কভার করো। আর আবারও বলছি, গ্রুপ ডির জন্য আলাদা করে সায়েন্সে গুরুত্ব দিতে হয়, কিন্তু এনটিপিসির জন্য সে আলাদা করে গুরুত্ব দিতে হয় না। নর্মাল যেরকম অন্যান্য পরীক্ষার জন্য সায়েন্স একটা পার্ট, তেমনই পড়তে হবে 7 থেকে 8। আমি এক্স্যাক্টলি তোমাদের বলতে পারবো না, কারণ কি প্রশ্নপত্র দেখলে বলতে পারবো। তবে মোটামুটি ধরে রাখো 5, 7 বা 8, 9 নম্বরে সায়েন্সের প্রশ্ন থাকবে। তো তার মধ্যে একটা দুটো যদি তুমি সায়েন্সের ম্যাথ নাও পারো, তাও কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আমি তো সায়েন্স থেকে ম্যাথ করিনি কখনো, একটা দুটো এসেছিল, কারণ আমি জানতাম যে আমি তো সব সাবজেক্টে বা সব টপিকে মানে বেস্ট হতে পারবো না, কারণ আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, বা যে ব্যাকগ্রাউন্ডটাও বড় কথা নয়, আমাকে তো সব কিছু কভার করতে হবে। আমি সব সাবজেক্টে ম্যাথেও ভালো রেজাল্ট করবো, রিজনিংয়েও, সায়েন্সেও, জিকেতেও, সব তো সম্ভব নয়। এক জায়গায় আমার একটু কম নাম্বার আসবে, আমি আর একটা জায়গা থেকে নাম্বারটা তুলে নেব। তো তুমি তোমার যেগুলো ফেভারিট মনে হয় তুমি সেখানে গুরুত্ব দাও, যেগুলো উইক সেখানেও গুরুত্ব দাও, কিন্তু সেটা যেন ব্যালেন্স হয়ে যায়, যে একটা 80% নাম্বার তোলার মতো জায়গা চলে আসে। তো সায়েন্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, সায়েন্স যেগুলো বেসিক জিনিস সেগুলো পড়ো। আশা করি বোঝাতে পারলাম যে এনটিপিসির সায়েন্সটা নর্মালি অন্যান্য পরীক্ষার মতো, গ্রুপ ডি সায়েন্সটাতে সেখানে আলাদা করে গুরুত্ব দিতে হবে, সেই গুরুত্বটা এনটিপিসিতে দিতে হবে না। তবে হ্যাঁ, এনটিপিসিতেও সায়েন্সটা পড়তে হবে এমন নয়, সায়েন্স ছাড়া আমরা প্রিপারেশন নেব। তবে হ্যাঁ, গ্রুপ ডির মতো অতটা ডিপলি বা অতটা গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে, আর নর্মাল পরীক্ষার মতো আমাদের পড়তে হবে। তো আশা করি তোমাদের যা প্রশ্ন ছিল তার উত্তর দিতে পারলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।